আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের যে আমাদের লেসনটা লেসন 15 এর লেসন 16। তো আজকের লেসনে আমরা যেটা শিখবো, আজকের লেসনে আমরা যে জিনিসটা শিখবো, আগের যে লেসন গুলোতে আমরা যেটা শিখে আসছি সেটার একটু মানে আমরা নতুন করে আমরা শিখবো। দেখো, আমাদের আগের যে লেসন দুটো ছিল, আমরা কমপ্লেক্স অ্যানালাইসিস এর বেসিক সম্পর্কে জেনেছি। কিভাবে কমপ্লেক্স অ্যানালাইসিস কে যোগ করা হয়, বিয়োগ করা হয়, ডিভাইডেড করা হয়, মাল্টিপ্ল করতে হয়, কিভাবে কনজুগেট বের করতে হয়, এই জিনিসগুলো আমরা শিখেছি। কমপ্লেক্স নাম্বারের বেসিক জিনিসগুলো আমরা ওখানে শিখেছিলাম। তো আজকে যে লেসনটা থাকবে কমপ্লেক্স অ্যানালাইসিস এর অ্যাপ্লাইড কিছু আমরা অ্যাপ্লিকেশন দেখব। তো কমপ্লেক্স নাম্বার কোন কোন জায়গায় ব্যবহার হতে পারে সেই জিনিসগুলো আমরা দেখবো। তো আমাদের ব্যবহারের দুটো জিনিস আসছে দেখবো, একটা দেখবো ইন্টিগ্রাল ফর্মুলা, আর একটা যে ফর্মুলাটা থাকবে সেটা হবে ডিফারেন্সিয়াল ফর্মুলা। আমরা দেখবো যে কমপ্লেক্স নাম্বারটাকে আমরা কিভাবে এইসব জায়গায় আমরা ব্যবহার করতে পারি। আজকে প্রথম যে লেসনটা, লেসন 15 এ যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কসিস ইন্টিগ্রাল ফর্মুলা। এটা দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের এটা একটা ইন্টিগ্রেশনের ফর্মুলা এবং সেটাকে বলা হচ্ছে কসিস ইন্টিগ্রাল ফর্মুলা। আমরা স্টেটমেন্টটা পড়ি। Statement: if f of z is analytic within and on a closed encounter C, and if A is any point within C, then f of A is equal to 1 by twice by I integration of f of z divided by z minus a dz, or twice by I f of A is equal to integration of f of z divided by z minus a dz. ওকে, আমাদের যে জিনিসটা আছে, দেখো আমরা এখানে স্টেটমেন্টটা পড়লাম। তো স্টেটমেন্টটা সম্পর্কে এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যদি এরকম একটা ফরম্যাটে ইন্টিগ্রেশন থাকে এবং সেটা যদি অবশ্যই জেড জেড দ্বারা বোঝাচ্ছে কমপ্লেক্স কমপ্লেক্স নাম্বারের একটা ইন্টিগ্রেশন থাকে একটা কন্ট্রোল সি এর ভিতরে, তো এই যে ইন্টিগ্রেশনটা আছে সেটাকে আমরা ইন্টিগ্রেশন না করে একটা যে সূত্র আছে সেই সূত্রটা ব্যবহার করে আমরা এটাকে সলভ করতে পারি। এবং সেক্ষেত্রে আমাদের যে সলভ করার জন্য রুলটা হবে সেটা হবে টুয়াইস বাই আই ইনটু এফ অফ এ। দ্যাট মিনস এখানে যে ফরম্যাটটা আছে জেড মাইনাস এ, তার মানে নিচে সবসময় জেড এর পরে মাইনাস নিয়ে আসতে হবে। এবং এর পরে যেটা আছে সেই ফাংশনাল ভ্যালুটা এফ অফ জেড এর জন্য যদি বের করতে পারি, তাহলে আমরা ইন্টিগ্রেশনটা কোনো ইন্টিগ্রেশন ছাড়া শুধুমাত্র এই ইকুয়েশন এই মানে এই ফরম্যাটে বসিয়ে দিলে আমরা সলভ করতে পারি। এখানে প্রথম যে জিনিসটা আছে, if f of z is analytic within and on a closed contour C, তো আমাদের এখানে বলা হচ্ছে একটা কন্ট্রোল, একটা যদি অর্ধবৃত্ত বা এই জাতীয় জিনিস, এর ভিতরে যদি একটা ফাংশন f of z অ্যানালাইটিক হয়, অ্যানালাইটিক হতে হলে অবশ্যই তাকে কন্টিনিউয়াস হতে হবে, এই যে কন্ডিশন গুলো আছে সেগুলো স্যাটিসফাই করতে হবে। আর এফ অফ জেড যে ফাংশনটা হবে সেটা অবশ্যই কিন্তু একটা কমপ্লেক্স ফাংশন। এখানে আমরা যে জিনিসটা করব, পুরো জিনিসটাই একটা কমপ্লেক্স প্লেনের উপর অবস্থিত, এখানে জেড দ্বারাই আমাদের সূচিত হবে সবকিছু। তো আমরা একটা প্রবলেম দেখি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। প্রবলেম 1: ডিটারমিন দ্য ইন্টিগ্রাল উইথ দ্য হেল্প অফ কসিস ইন্টিগ্রাল ফর্মুলা। Determine the integral with the help of cosine integral formula, integration of 1 by z into z square plus 9 dz. তো আমাদের এখানে একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, এটাকে আমাদের সলিউশন করতে হবে উইথ দ্য হেল্প অফ কসিস ইন্টিগ্রাল ফর্মুলা। তো আমাদের ইন্টিগ্রাল ফর্মুলা জানা আছে, ইন্টিগ্রেশন অফ f of z ডিভাইডেড বাই z minus a dz is equal to twice by I into f of a। তো আমাদের প্রথম যে টার্গেট, এই যে আমাদের ইন্টিগ্রেশনটা দেওয়া আছে সেটাকে এই ফরম্যাটে নিয়ে আসা। দেখো এখানে উপরে আছে 1 বাই, নিচে আছে z ইনটু z স্কয়ার প্লাস 9, কিন্তু আমাদের যে সূত্র মতে আমাদের উপরে দরকার f অফ z। তো f অফ z আমাদের বানাতে হবে, f অফ z কে ধরে নিতে হবে আমাদের। দেখো এখানে আমাদের যে ফাংশনটা আছে এটাকে আমরা দুই ভাগ করে লিখতে পারি, 1 বাই জেড ইন্টু 1 বাই জেড স্কয়ার প্লাস 9। এই যে দুই ভাগ করে নিলাম, এখান থেকে যে কোনো একটা অংশকে আমরা ধরে নিব আমাদের এফ অফ জেড। তো এফ অফ জেড আমরা অবশ্যই ধরে নেব, যেহেতু এটাকে অ্যানালাইটিক দেখাতে হবে। তো এখানে যদি পাওয়ার 2 বা 3 আকারে যে জিনিসগুলো থাকবে, অর্থাৎ পলিনোমিয়াল যে আকারে যে জিনিসগুলো থাকবে সেই জিনিসটাকে আমরা এফ অফ জেড ধরে নেব। তো এটাকে যদি আমরা দুই ভাগ করি, 1 বাই জেড ইনটু 1 বাই জেড স্কয়ার প্লাস 9, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 বাই জেড স্কয়ার প্লাস 9 এটা কি আমরা যদি ধরে নিই, সেক্ষেত্রে আমাদের ইজিলি আমাদের জিনিসটা সলভ হয়ে যাচ্ছে। তার মানে আমরা ধরে নিলাম লেট এফ অফ জেড ইকুয়াল টু 1 বাই জেড স্কয়ার প্লাস 9। তার মানে এফ অফ জেড টাকে আমরা ধরে নিলাম 1 বাই জেড স্কয়ার প্লাস 9।
এরপরে কাজ হলো যে ইন্টিগ্রেশনটা আছে সেখানে আমরা f of z টা বসিয়ে দেব। Then the given integral can be written as integration of f of z divided by z dz. তো আমরা এখানে বসিয়ে দিলাম f of z divided by z dz। তো খেয়াল করে দেখো এই যে ইন্টিগ্রেশন ফর্মুলাটা আছে আমাদের, ইন্টিগ্রেশন অফ f of z divided by z minus a dz, এর সাথে এটার তুলনা করো, ইন্টিগ্রেশন অফ f of z by z dz। এখানে একটা দেখো নিচে আছে শুধু z আর এখানে আছে z minus a। আমাদের এই যে z টা আছে এটাকে z minus a ফরম্যাটে নিয়ে আসতে হবে। আমরা এটা লিখতে পারি যেহেতু কোনো সংখ্যা নাই সাথে, তাহলে আমরা লিখলাম z minus 0, দ্যাট মিন্স ওটা z minus 0 যা আর z তো একই জিনিস। তো আমরা এখানে a এর ভ্যালুটা পেয়ে গেলাম, a এর ভ্যালুটা পেলাম আমাদের এখানে 0। তো ইকুয়াল টু আমরা লিখতে পারি যে টোয়াইস পাই আই ইনটু এফ অফ এ, তাহলে এফ অফ এ এর জায়গায় আমরা লিখবো এফ অফ 0। আমরা লিখলাম টোয়াইস পাই আই এফ অফ 0। তাহলে আমাদের এফ অফ 0 এর মানটা আমাদের বের করতে হবে, যেহেতু এফ অফ z এর মান ধরে নিয়েছি আমরা। তো এফ অফ z ইকুয়াল টু 1 বাই z স্কয়ার প্লাস 9, এফ অফ 0 এর মান যেখানে z আছে সেখানে 0 বসাবো, 1 বাই 0 স্কয়ার প্লাস 9, দ্যাট মিন্স 1 বাই 9। তো এখন টোয়াইস পাই আই ইনটু 1 বাই 9 বসিয়ে দিলাম, twice pi into 1/9, that means twice pi I by 9। তো এভাবে আমরা একটা কমপ্লেক্স প্লেনের যে ইন্টিগ্রেশন ছিল সেটাকে আমরা প্রসেস ইন্টিগ্রাল ফর্মুলা দ্বারা উইদাউট এনি ইন্টিগ্রেশন জাস্ট একটা ফাংশনাল ভ্যালু বের করে আমরা সলভ করতে পারলাম। তো এখানে কারো কোনো যদি সমস্যা থেকে থাকে আমাকে বলতে পারো। ওকে, আমরা আরো একটা ম্যাথ দেখি, তাহলে আরো একটু ইজি হবে। প্রবলেম 2 টা আমরা দেখতেছি, ডিটারমাইন দ্য ইন্টিগ্রাল উইথ দ্য হেল্প অফ প্রসেস ইন্টিগ্রাল ফর্মুলা, ইন্টিগ্রেশন অফ 1 বাই z স্কয়ার প্লাস 1 ইনটু z স্কয়ার প্লাস 9 dz। তো আমাদের দেখো এখানে দুইটা, এটাকে যদি আমরা দুই ভাগ করি তাহলে আমরা লিখতে পারি 1 বাই z স্কয়ার প্লাস 1 ইনটু 1 বাই z স্কয়ার প্লাস 9। তো দুই ভাগ করে লিখতে পারি, যে কোনো একটা অংশ যেহেতু দুইটাই পলিনোমিয়াল আছে এবং দুইটার পাওয়ারই কি সর্বোচ্চ 2 আছে, দুইটা যে কোনো একটা কি আমরা আমরা পলিনোমিয়াল আমরা এফ অফ জেড হিসেবে ধরে নিতে পারি। তো আমরা যেহেতু আগেরটা 1 বাই জেড স্কয়ার প্লাস 9 কে ধরে নিয়েছি, সেক্ষেত্রে এখানেও এফ অফ জেড কে ধরে নিলাম 1 বাই জেড স্কয়ার প্লাস 9। এক্ষেত্রে যদি 1 বাই জেড স্কয়ার প্লাস 1 কে তোমরা এফ অফ জেড ধরতে, সেক্ষেত্রেও হতো, সমস্যা হতো না। তো আমরা এখন এফ অফ জেড এর মানটা বসিয়ে দিই, ইন্টিগ্রেশন অফ এফ অফ জেড ডিভাইডেড বাই জেড স্কয়ার প্লাস 1 ডিজেড আসলো আমাদের মান। তো আমাদের দেখো নিচে আছে কি জেড স্কয়ার প্লাস 1, কিন্তু আমাদের যে ফরম্যাটটা আছে সেখানে থাকবে z মাইনাস a, তার মানে নিচে কখনো সর্বোচ্চ পাওয়ার হতে পারবে 1 জেটের পাওয়ার, কিন্তু আমাদের এখানে আছে 2, দ্যাট মিন্স জেড স্কয়ার। তো আমাদের এই জেড স্কয়ারটাকে ভাঙাতে হবে, জেড স্কয়ারের পাওয়ারটাকে 1 এ নিয়ে আসতে হবে। তো এর জন্য আমাদের কি করতে হবে, দেখো আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যদি আমরা নিয়ে আসতে পারি, a প্লাস b কে মাইনাস b ফরম্যাটে নিতে পারি। তো জেড স্কয়ার প্লাস 1 আছে, যেহেতু আমাদের একটা কমপ্লেক্স প্লেন, আমরা 1 থাকলে আমরা সেটাকে থেকে i তে কনভার্ট করে নিতে পারি। আমরা জানি যে i স্কয়ার ইকুয়াল টু -1। আমরা নিচের লাইনটা খেয়াল করি, জেড স্কয়ার মাইনাস i স্কয়ার। তো এইটাকে যদি আমরা খেয়াল করি ভাঙাই, তাহলে দেখো জেড স্কয়ার প্লাস 1 আসে। তো i স্কয়ারের মান হচ্ছে -1 আর একটা মাইনাস আছে, দুটো মাইনাস মিলে প্লাস 1 হয়ে গেল, তার মানে জেড স্কয়ার প্লাস 1। তো আমাদের দেখো এখানে আমরা জেড স্কয়ার আমাদের ছিল জেড স্কয়ার প্লাস 1, এটা যদি আমরা এই লাইনটা খেয়াল করি জেড স্কয়ার মাইনাস আই স্কয়ার, দ্যাট মিন্স আই স্কয়ার মানে হচ্ছে -1 আর এই একটা হলো মাইনাস, এই দুটো মাইনাস মিলে কি প্লাস হয়ে যাবে, তার মানে আই স্কয়ার জেড স্কয়ার প্লাস 1। তো জেড স্কয়ার প্লাস 1 হয়ে যাচ্ছে আমাদের ভ্যালুটা। তো আমাদের দেখা যাচ্ছে জেড স্কয়ার মাইনাস আই স্কয়ার, এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর ফরম্যাটে চলে আসে আমাদের মান। তো জেড স্কয়ার প্লাস আই স্কয়ার, জেড স্কয়ার মাইনাস আই স্কয়ার, এই ফরম্যাটটা আমরা লিখতে পারি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র। এই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র আমরা জানি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, তার মানে লিখতে পারি জেড প্লাস আই ইনটু জেড মাইনাস আই। তো দেখো নিচে আমাদের যে ডিনোমিনেটর বা হরটা আছে এই দুটো কি গুণাকারে আছে। তো এই দুটো যদি আমাদের গুণাকারে থাকে তাহলে তো আমাদের জেড মাইনাস এই ফরম্যাট আমরা নিতে পারি না, কারণ একটা থাকলে আমাদের ঠিক ছিল যে জেড মাইনাস আই, এই যে জেড প্লাস আই এটাকে আমরা জেড মাইনাস আই বানাতে পারতাম, কিন্তু দুইটা আছে যেহেতু অবশ্যই এটাকে তাহলে যে গুণ আকারে আছে ওটাকে আমাদের যোগ বিয়োগ আকারে নিতে হবে। কিভাবে আমরা যোগ বিয়োগ আকারে নিব, দেখো এখানে পরের লাইনে লেখা আছে 1/2i ইনটু 1 বাই জেড মাইনাস আই মাইনাস 1 বাই জেড প্লাস আই ডিজেড। তো এটা কিভাবে করেছি, আংশিক ভগ্নাংশের মাধ্যমে আমরা এটা করেছি। তো আমরা এটা দেখাচ্ছি কিভাবে এটা হচ্ছে। স্যার এটা আরেকবার একটু বুঝিয়ে দেন, হাফটা কই থেকে আসছে? হ্যাঁ আমি এটা দেখাচ্ছি, আমি ওটা বোঝানোর জন্য তোমাদের। ওকে।
তো খেয়াল করে দেখো আমাদের এটাই ছিল যে 1/z+i ইন্টু z-i, এটাকে আমরা ভাঙিয়ে এই ফরম্যাটে নিয়ে আসবো। তো কিভাবে করেছি সেটা আমি এখানে বলছি। আংশিক ভগ্নাংশের মাধ্যমে আমরা এই জিনিসটাকে সলভ করব। আংশিক ভগ্নাংশের মানে হলো যে কোনো একটা পার্ট, আমাদের দেখুন নিচে দুইটা পার্ট আছে, z+i আরেকটা আছে z-i। এই দুইটাকে z+i ইকুয়াল টু 0 আর z-i ইকুয়াল টু 0, এই দুটো যদি বসিয়ে জেটের যে দুটো মান পাই এই দুটো থেকে আমরা আংশিক ভগ্নাংশ করব। তো z+i ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিন্স z ইকুয়াল টু -i পাচ্ছি। আর z-i ইজ ইকুয়াল টু 0 এখানে বসিয়ে z এর মান পাচ্ছি +i। তো যেটা দুটো মান পেলাম, যেহেতু আমার দুইটা অংশ আছে আংশিক ভগ্নাংশ করব, তার মানে গুণটা আছে এখানে, যোগ বিয়োগ হবে, তো সূত্রে আমাদের যোগ আছে। তো প্রথমে আমরা 1 বাই, প্রথমে z+i এর জন্য আমরা কাজ করব, z+i এর জন্য যে মানটা পেয়েছি z-i এইটা বসাবো। তো খেয়াল করে দেখতে হবে এখানে যে ফরম্যাটটা আছে, আমরা যে অংশটার জন্য যে মানটা এই যে z+i যে ইকুয়াল টু, আমরা z-i পেলাম, এই অংশটুকু আমরা ঠিক রাখবো। বাকি যে অংশ থাকবে সেখানে যে জেড থাকবে সেই জেডের জায়গায় এই -i মানটা বসিয়ে দিব। তো খেয়াল করে দেখো 1/z+i ইকুয়াল টু, যেহেতু 0 বসাইছি তাহলে এটা ঠিক রাখি, 1/z+i ঠিক রাখলাম। বাকি থাকলো z-i, এই z-i অংশে জেড এর জায়গায় আমরা মানটা বসাবো এই -iটা। তো খেয়াল করে দেখো এখানে জেড, এটার জায়গায় -i বসিয়ে দিলাম, সূত্র মতো প্লাস। এরপরে যেহেতু দুটো অংশ আছে আরেকটা অংশ বসাবো, এবার 1/z-i টা ঠিক রাখবো, 1/z-i এটা ঠিক রাখবো, এবং z-i থেকে যে যেটার মানটা পেয়েছি i, এই মানটা বাকি অংশে বসিয়ে দেবো। তো বাকি অংশ থাকে z+i তে যদি বসিয়ে দেয় তাহলে আসে i+i। তো এখানে আমরা একটু যোগ করি, এখানে -i যোগ করলে আসে -2i, আর এখানে i+i করলে +2i আসে। তো এটাকে এই প্লাসের অংশটা এই পাশে লিখলাম, মাইনাস দিয়ে এটা লিখলাম। তো এখানে দেখো 1/2i আছে, এখানে 1/2i আছে, উভয় পক্ষ থেকে 1/2i কমন নিলে ব্র্যাকেটে থাকে 1/z-i মাইনাস 1/z+i। এখানে কি বুঝতে গেলে সমস্যা আছে? ওকে, যদি এটা বুঝতে থাকো তাহলে অবশ্যই এখানে আমাদের কিভাবে এটা লিখেছি ক্লিয়ার হয়ে গেল, যে আমরা এখানে f(z) ডিভাইডেড বাই z+i ইনটু z-i dz কে আমরা ভাঙিয়ে 1/2i ব্র্যাকেটে 1/z-i মাইনাস 1/z+i dz লিখলাম। এখানে f(z) থাকবে, ঠিক আছে, f(z) টা dz এর আগে থাকবে, সেটা হয়তোবা মানে টাইপের কারণে লেখা হয় নাই। তো f(z) এখানে রয়েছে। পরবর্তী লাইনে যেহেতু মাইনাস আছে দুটো ভাগ করে দিতে পারি, 1/2i উভয় এর সাথে গুণ আছে, তো 1/2i বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন দুই ভাগ করে দিই, 1/2i ইন্টিগ্রেশন অফ f(z) ডিভাইডেড বাই z-i dz মাইনাস 1/2i ইন্টিগ্রেশন অফ f(z) ডিভাইডেড বাই z-i dz। যেহেতু এখানে এই যে z+i ছিল, z+i কে মাইনাস কেন করা হয়েছে, কারণ আমাদের সূত্রে আছে z-a, তো অবশ্যই আমাদের প্লাস থাকলে সেটাকে আমরা মাইনাস করে নিতে পারি, কারণ প্লাস আই কি লিখতে পারি, দুইটা মাইনাস যদি গুণ করা হয় তাহলে কি প্লাস হয়ে যায়। তো z-i দ্যাট মিন্স এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে গেল, দ্যাট মিন্স z+i। তো এটার বদলে আমরা এটা লিখতে পারি। তো আমরা এখানে এর মান পেলাম দুইটা, একটা পেলাম i এখানে, আর এখানে পেলাম -i। তো বসিয়ে দিই 1/2i টুয়াইস বাই i f অফ i একটা, আর মাইনাস 1/2i টুয়াইস বাই i f অফ -i বসিয়ে দিলাম। তো আমাদের পরে কাজ f অফ i এর মান বের করা, f অফ -i এর মান করা, এবং আমাদের জানা আছে f অফ z ইকুয়াল টু 1/z² প্লাস 9। বসিয়ে দিই f অফ z ইকুয়াল টু 1/z² প্লাস 9, f অফ i ইজ ইকুয়াল টু, যেখানে z আছে সেখানে i বসাবো, দ্যাট মিন্স 1/i² প্লাস 9। i স্কয়ার এর মান আমাদের জানা আছে যে -1, তো i স্কয়ার মান -1 বসিয়ে দিলাম, তো -1 প্লাস 9 দ্যাট মিন্স 8, তাহলে 1/8। আবার f অফ z ইকুয়াল টু 1/z² প্লাস 9, এবার -i এর মান বসাবো, তো -i এর হোল স্কয়ার দ্যাট মিন্স কি +i এর হোল স্কয়ার, কারণ হোল স্কয়ার করা হলে মাইনাস থাকলে সেটা উঠে যায়, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। তো প্লাস i এর i স্কয়ার দ্যাট মিন্স সেটাও -1, সেই -1টা বসালাম, আর প্লাস 9 দ্যাট মিন্স এখানে 1/8 আসতেছে আমাদের। তো এর পরের কাজ এখানে বসিয়ে দেওয়া, 1/8 বসিয়ে দিলাম, কাটাকাটি করলে আমাদের এখানে 0 চলে আসলো। ওকে, আমাদের এখানে 0 চলে আসলো। এটা আমরা দেখতে পারলাম যে এখানে করে এভাবে করে আমরা এটা সলভ করতে পারি। এটা বুঝতে কি কারো সমস্যা আছে? ওকে, এবারে আমরা লাস্ট আজকে যে এটার এই লেসনের লাস্ট আরেকটা ম্যাথ আমরা দেখিয়ে দিচ্ছি। স্যার কোশ্চেন আছে, প্রবলেম হ্যাঁ, 2 এর মধ্যে একদম প্রথমে
এই নিচে তো দুইটা দুইটা ফাংশন আছে, z² + 1 z²+9। হ্যাঁ, হ্যাঁ, এখন আপনি তো প্রথমে 1 নম্বর সমীকরণ z² + 9 নিছেন, এটা কি মানে মানে 1 নম্বর সমীকরণটা নিছেন কি লয়ে, আমাকে সেটা একটু বলেন। আচ্ছা মানে এখানে দেখো, পাশেরটাও তো নেওয়া যায় তো। হ্যাঁ আমি তো সেটা বলেছি, পাশেরটা নিয়েও করা যেত। এখানে যেহেতু দুইটা একই মানে পলিনোমিয়াল ফরম্যাটে আছে, z² + 1 এর যে ফরম্যাট, z²+9টা ওটাও যে একই ফরম্যাট, কারণ দুইটার সর্বোচ্চ পাওয়ার আছে 2। তো তুমি চাইলে এখানে 1/z² + 1 তো এসব ধরে নিতে পারতে, সেক্ষেত্রে সমস্যা হতো না। সেক্ষেত্রে এখানে আসতো কি, z² - 3i² আসতো। তো এভাবে করে করা যেত, সমস্যা হতো না। আচ্ছা ঠিক আছে। আর স্যার একদম লাস্টের দিকে যান, আরো নিচে, আর আর একটু উপরে। হ্যাঁ হ্যাঁ, আর একটু উপরে। ওই যে, হ্যাঁ, ওকে ওকে ওকে। এখানে হাফ ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট 1/z - 1 আছে না, হ্যাঁ, এটা তো ধরেন করছি সেই হিসেবে 1 আসছে, মানে এটার অলওয়েজ অঙ্ক করলে কি সবসময় 1-এ আসে? মানে মান কি, মানে ধরেন 1-এর জায়গায় 2, 3, 4 এরকম আসার কোনো সম্ভাবনা আছে? এই যে নিচে ওই যে হাফ যে- ব্র্যাক হাফ থার্ড ব্র্যাকেট ওয়ান বাই হুম, জেড মাইনাস আই মাইনাস 1/z + i, তো এই ফাংশনের উপরে যে ওয়ানটা আছে, হুম, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, ওয়ান, এখানে ওয়ান এর জায়গায় অন্য কিছু আসতে পারে, সমস্যা নাই। মানে মান কি, মানে অঙ্ক করতে গেলে আসবে, ধরেন, সমস্যা কি, এখানে আমাদের ক্যালকুলেশন করে দেখালাম ওয়ান আসছে। হ্যাঁ এখন এখানে হ্যাঁ, ওয়ান আসছে, ধরেন আমি অন্যান্য অঙ্ক করলাম, তো অলওয়েজ কি মান উপরে 1-এ আসবে না অন্যান্য মানও আসতে পারে? না না না, অন্যান্য মানও আসতে পারে, এখানে 3, 4 যেটা আসে আসতে আচ্ছা, পারে, আই আসতে পারতো। ওকে, এখন ক্যালকুলেশনের উপর কোশ্চেনটা হলো ডিপেন্ড করবে। যে মানে আসুক না কেন, আমি কি ফাংশন অফ জেড লিখতে পারবো অলওয়েজ? হ্যাঁ হ্যাঁ, এই যে, ফাংশন অফ জেড, ফাংশন অফ, এই যে এফ অফ জেড এর কথা বলতেছো হ্যাঁ তাই হ্যাঁ, তো? মানে আমি তো সেই মানে এখানে জেড লেকচার না, তো এটা আচ্ছা কিভাবে? আমি বলতেছি, এখানে এই যে ডিজেডটা দেখতেছো, এখানে এই এফ অফ জেড যেটা ছিল, এখানে এফ অফ জেড থাকবে। আমি বলেছি যে এখানে আমার মিস্টেকলি মানে টাইপের জন্য এফ অফ জেড লেখা হয়নি, এখানে এফ অফ জেড আছে, ঠিক আছে। হুম, এই লাইনে এফ অফ জেড গুণ আকারে আছে, তার কারণে পরবর্তী লাইনে এই এফ অফ জেড আবার চলে আসছে। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল আজকে করে এটা এই লেসনটা থেকে আমরা পরের লেসনে যাব। দেখো প্রবলেম যেতে যাচ্ছি, ডিটারমাইন দ্য ইন্টিগ্রাল উইথ দ্য হেল্প অফ প্রসেস ইন্টিগ্রাল ফর্মুলা, সেম জিনিস, ইন্টিগ্রেশন অফ z/9 - z² z+i dz। তো খেয়াল করে দেখো, আগের যে দুইটা প্রবলেম করেছি সেখানে উপরে অলওয়েজ কি ওয়ান ছিল, কিন্তু এখানে কি জেড আছে। তো আমরা যখন এফ অফ জেড ধরে নিব, এই জেডটা উপরে সাথে নিয়ে নিব, যেমন ওয়ান ছিল ক্ষেত্রে এক্ষেত্রে জেড নিয়ে নেব। তো যেহেতু 9 - z² আছে আর z+i আছে, অবশ্যই যেহেতু জেড এর পাওয়ার 2 যেখানে একের অধিক আছে সেটাকে আমরা ধরে নিব জেড হিসাবে। তো এফ অফ জেড ইকুয়াল টু 9z/9 - z²। এখানে জেডটা কেন নিয়েছি বলেছি যে এখানে ওয়ান থাকলে ওয়ান থাকবে, জেড উপরে যদি কিছু থাকে জেড বা অন্য কিছু যদি থেকে থাকতো 2, 3, সেক্ষেত্রে এখানে ধরে উপরে নিয়ে নিতাম সেটা। তো এটা লিখে নিলাম, তাহলে আমাদের রাশিটা চলে আসছে, ইন্টিগ্রেশন অফ এফ অফ জেড ডিভাইডেড বাই z+i dz। তো যেহেতু জেড প্লাস আই আছে, কিন্তু আমাদের সূত্রে আছে কি জেড মাইনাস এ, তো এটাকে একটু ভাঙিয়ে লিখতে পারি জেড মাইনাস মাইনাস আই। এটা আগেরটাই দেখিয়েছি কিভাবে মাইনাস করা হয়, কারণ এখানে মাইনাস, এই মাইনাস দুটো মাইনাস করলে প্লাস হয়ে যাবে, দ্যাট মিন্স জেড প্লাস আই। তো এই ক্ষেত্রে এ এর মান পেলাম মাইনাস আই, তাহলে টোয়াইস বাই আই ইনটু এফ অফ মাইনাস আই। তো এবার বের করতে হবে এফ অফ মাইনাস আই এর মান। তো আমার খেয়াল করো, ফরম নাও ফরম ওয়ান উই হ্যাভ এফ অফ জেড ইকুয়াল টু 1/9 - z²। এখানে আমি একটু ভুল আছে, যেহেতু আমার টাইপে ভুল হয়েছে। এখানে দেখো এই যে এফ অফ জেড ধরে নিয়েছি z/9 - z², কিন্তু আমি এখানে লিখেছি 1/9 - z²। তো এটা আমি পাশে সলভ করেছি, সেটা আমি দেখাচ্ছি। ওকে, আমাদের তো আমাদের এফ অফ জেড ফাংশনটা আছে এফ অফ জেড ইকুয়াল টু z - 9 - z²।
ওকে, আমাদের যেটা ছিল f of z ইকুয়াল টু z মাইনাস 9/z²। আমি যেটা বলেছিলাম আমি ওখানে ভুল লিখে 1/9 মাইনাস z² লিখে ফেলেছিলাম। তো f of z ইকুয়াল টু z/9 মাইনাস z²। তো আমাদের বের করতে হবে f of মাইনাস i এর মান। তো বসিয়ে দিলাম, যেখানে z থাকবে সেখানে মাইনাস i। তো z ইকুয়াল টু এখানে বসালাম মাইনাস i, আর নিচে থাকলো 9 মাইনাস মাইনাস i এর হোল স্কয়ার, দ্যাট মিন্স প্লাস i এর হোল স্কয়ার হয়ে যাবে, কারণ হোল স্কয়ার করা হলে মাইনাস থাকলে এই মাইনাসটা উঠে যায়। তো মাইনাস i ডিভাইডেড বাই 9 মাইনাস i²। তো আই স্কোয়ারের মান আমরা জানি -1, আর এই একটা মাইনাস আছে, দ্যাট মিন্স +1 হয়ে যাবে। তো মাইনাস i ডিভাইডেড বাই 9 প্লাস 1, দ্যাট মিন্স মাইনাস i/10। তো এটা আমরা পেলাম f অফ মাইনাস i এর মান। এরপর বসিয়ে দিলাম টুয়াইস বাই স্যার i। হ্যাঁ, স্যার এখানে মাইনাস আই হোল স্কোয়ার না, তো মাইনাস ব্র্যাকেটটা উঠে গেলে তো মাইনাসে মাইনাসে প্লাস আই আই স্কোয়ার হওয়ার কথা। না না, আগে যদি প্রথমে ব্র্যাকেটে কাজ করতে হবে আমাদের। মাইনাস i যেটা আছে, একটা জিনিস থাকে যদি মাইনাস a এর হোল স্কয়ার, দ্যাট মিন্স আমরা ওটাকে লিখতে পারি কি শুধু a স্কয়ার। তো সেটাই লেখা হয়েছে, যেমন মাইনাস i এর হোল স্কয়ার, ওটাকে হবে প্রথমে i স্কয়ার, তারপর এর মাইনাসের সাথে গুণ করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্কয়ার থাকলে স্কয়ারটাকে আগে ভাঙিয়ে নিতে হবে, তারপর সেই মাইনাসটা আমি চেঞ্জ করতে পারি, তার আগে আমি এটাকে চেঞ্জ করতে পারি না। তো এরপরে বসিয়ে দিলাম cos পাই ইনটু মাইনাস i/10, কাটাকাটি করলে আমাদের এখানে মানটা আসতেছে π/5। তো এটা আমাদের মান আসতেছে, কিন্তু আমাদের এখানে আমি যেহেতু টাইপের ভুল ছিল বা এই কারণে আমাদের এখানে মানটা আসছে πi/5। জাস্ট এটা ভুল হবে, এটা ভুল, এখানে ভুল করা আছে বা একটু ভুল হয়েছে, যেহেতু এখানে এখানে z/9 মাইনাস z² এর জায়গায় ভুল হয়েছে, সো অঙ্কটা এখানে একটু ভুল আছে। তো ঠিক করে নিবে, π/5 এটা আমাদের অ্যান্সার আসবে। ওকে, এটা আমাদের প্রথম লেসন ছিল। এখানে কারো কোনো যদি সমস্যা থাকে, আমরা দেখলাম যে এখানে কিভাবে আমরা কসিস ইন্টিগ্রাল ফর্মুলাটা করতে হয়, আমরা এখানে বেশ কিছু এক্সাম্পলের কথাও বললাম, প্লাস স্টেটমেন্টটাও আমি বলেছি। যদি কারো সমস্যা থেকে থাকে আমাকে বলতে পারো। ওকে, সমস্যা না থাকলে আমরা পরের লেসনে যাচ্ছি, আজকের সেকেন্ড লেসন। তো উই গেট লেসন 16, যেটা আজকে আমাদের লাস্ট লেসন, সেটা হচ্ছে কসিস রাইমান ইকুয়েশন। আগে যে ইকুয়েশনটা ছিল সেটা ছিল কসিস কসিস ইন্টিগ্রাল ফর্মুলা। আমাদের লাস্ট যে লেসনটা আজকে সেটা হচ্ছে কসিস রাইমান ইকুয়েশন। আগেরটা আমরা দেখেছি যে ইন্টিগ্রালের একটা ফর্মুলা ছিল, এবারে যে ফর্মুলাটা থাকবে এটা একটা ডিফারেন্সিয়াল রিলেটেড ফর্মুলা। মানে এখানে আমরা ডিফারেন্সিয়েশন আমরা করে দেখাবো যে কিভাবে ডিফারেন্সিয়েশন করে একটা কসিস রাইমান ইকুয়েশন স্যাটিসফাই করা যায়। তো আমাদের স্টেটমেন্ট আমরা পড়তেছি, that f of z is equal to u plus iv be an analytic function in R, then the Cauchy-Riemann equations del u by del x is equal to del b by del y, এবং del u by del y is equal to minus del b by del x। তো আমরা এখানে দেখে বুঝতে পারছি যে 1 নাম্বার এবং 2 নাম্বার, তো এখানে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে, এবং এটা হবে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তোমরা এর আগে ডিফারেন্সিয়েশন করেছো, ডিফারেন্সিয়েশনে করার সময় তোমরা দেখেছো d/dx আকারে লেখা হয়, কিন্তু আমি এখানে যে কথাটা বলেছি সেটা হচ্ছে del/del x। এটা একটা পার্থক্য আছে, d/dx এবং del/del x এর মধ্যে। তো পার্থক্যটা, d/dx থাকলে সেটাকে বলা হয় অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং del/del x থাকলে হবে সেটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো আমরা পার্শিয়াল কথাটা দ্বারা বুঝতেই পারতেছি যে এখানে যে ডিফারেন্সিয়েশনটা হবে এটা পার্শিয়াল, মানে আংশিক। আংশিক কথাটা বলা হচ্ছে যে del u by del x, এখানে নিচে আছে কি x এর সাপেক্ষে, শুধু যখন x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হবে সেক্ষেত্রে যদি y বা z এর ফাংশন সাথে গুণ আকারে থাকে সেক্ষেত্রে তাদেরকে আমি কনস্ট্যান্ট হিসেবে ধরে নিব। কিন্তু আমরা যখন del by del x করতাম, সরি d/dx করতাম, সেক্ষেত্রে x y z যেটারই রাশি থাকতো প্রত্যেকটাকেই আমাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দেখাতে হতো। এটা হলো আমাদের বেসিক পার্থক্য, যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যদি আমাদের যে ফাংশনটার জন্য, যে ভেরিয়েবলটার জন্য ডিফারেন্সিয়েশন করা হয় শুধু তাকেই ডিফারেন্সিয়েশন করা হয়, বাকি সবগুলোকে কনস্ট্যান্ট হিসাবে পাশে গুণ করা হয়। আর কিন্তু যদি আমরা d/dx বা অর্ডিনারি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে করি, সেক্ষেত্রে যদি x এর সাপেক্ষে করা হয়, d/dx দ্বারা বোঝাচ্ছে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তার মানে x এর সাপেক্ষে এখানে যদি y z জাতীয় ফাংশন থাকে তাদেরকেও আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিই। তো এখানে যে পার্থক্যটা এটাই, যে এখানে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। তো এখানে এফ অফ জেড, যেহেতু এফ অফ জেড ধরা হয়েছে, যে ফাংশনটা থাকবে সেটা ইউ প্লাস আইভি ফরম্যাটে, আমরা যেমন এ প্লাস আইভি ফরম্যাটে লিখেছি
এখানে আমরা ইউ প্লাস আইভি ফরম্যাটে ধরবো এবং এক্স ওয়াই থাকবে। দ্যাট মিনস আমরা যদি জেড কে শুধু জেড হিসাবে কাউন্ট করি সেক্ষেত্রে জেড ইজ ইকুয়াল টু আসবে এক্স প্লাস আই ওয়াই, কারণ এখানে ফাংশনটা হচ্ছে এক্স আর ওয়াই রিলেটেড। সাধারণত আমরা এ বি দিয়ে ফাংশন লিখি না, ফাংশন লিখলে সাধারণত এক্স ওয়াই জেড এগুলো দিয়ে ফাংশন লেখা হয়। সো যেহেতু এখানে ডিফারেন্সিয়েশন করতে হবে সেখানে এ বি এর প্রশ্নটা তো আসবে না, এখানে আমরা যেটা ধরবো সেটা হচ্ছে এক্স ওয়াই। তো আমরা একটা এক্সাম্পল করি, ভেরিফাই দ্য কসিস রিমান ইকুয়েশন আর স্যাটিসফাই ফর দ্য ফাংশন। আমাদের দেখাতে হবে কসিস রিমান ইকুয়েশন এই ফাংশনগুলোর জন্য স্যাটিসফাই হয় কিনা। প্রথম যেটা আছে সেটা সলভ করি, f of z is equal to e to the power x cos y plus i sin y। তো প্রথমে আমরা লিখলাম f of z is equal to e to the power x cos y plus i sin y। তো যেহেতু f of z কে আমরা বলেছি u plus ib ফরম্যাটে লিখবো, তো আমরা লিখলাম f of z এর জায়গায় u plus ib, আর এটাকে গুণ করে দিই e to the power x cos y plus i e to the power x sin y। তো এভাবে আমরা লিখলাম। তো আমরা এখন পরের কথাটা লিখলাম যেটা ইকুয়েটিং দ্য রিয়েল এন্ড ইমাজিনারি পার্ট উই হ্যাভ। এখানে আমরা যে কথাটা বলছি ইকুয়েটিং দ্য রিয়েল এন্ড ইমাজিনারি পার্ট, দেখো লেফট হ্যান্ড সাইডে যে রিয়েল পার্টটুকু আছে, রাইট হ্যান্ড সাইডে যে রিয়েল পার্টটুকু আছে ওটা ইকুয়াল আকারে লিখতে হবে যেহেতু ইকুয়েটিং করা হয়েছে। তো এখানে ইউ ইকুয়াল টু রিয়েল পার্ট, যেহেতু এখানে লেফট হ্যান্ড সাইডে এটা ইউ ইউ ইকুয়াল টু রিয়েল পার্ট, আর রাইট হ্যান্ড সাইডে ই টু দি পাওয়ার এক্স কজ ওয়াই হচ্ছে আমাদের রিয়েল পার্ট। তাহলে আমরা লিখবো ইউ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কজ ওয়াই। আর আইভি, আই যেহেতু ইমেজেরি পার্টের চিহ্ন, আই সারা যেটা আছে সেটাকে ভি ইকুয়াল টু লিখবো। তো ভি ইজ ইকুয়াল টু লেখা যায় ভি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই। তো এটাকে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ আমরা দিলাম। তো এরপরের কাজ যে ইউ কে আমরা এক্স এর সাপেক্ষে এবং ইউ কে আমরা ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমরা করব। তো ইউ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স কজ ওয়াই, তো এটাকে আমরা এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। তো আমাদের যেটা বলছি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করার জন্য যে কন্ডিশনটা বলেছি, যখন এক্স এর সাপেক্ষে করা হবে সেক্ষেত্রে ওয়াই এর কোনো রাশি যদি থাকে সেটাকে কনস্ট্যান্ট হিসেবে সাথে গুণ হবে। দেখো ই টু দি পাওয়ার এক্স এর যদি ই টু দি পাওয়ার এক্স কজ ওয়াই, এখানে কজ ওয়াইটা হচ্ছে মানে ওয়াই এর রাশি। তো ডেল ইউ বাই ডেল এক্স করলে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স আসবে, আর কজ ওয়াই যেহেতু কনস্ট্যান্ট কনস্ট্যান্ট থেকে যাবে। এরপরে ডেল ইউ বাই ডেল ওয়াই, ওয়াই এর সাপেক্ষে যদি করা হয় এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কনস্ট্যান্ট, আর cos y কে ডিফারেন্সিয়েশন করলে আসবে মাইনাস সাইন ওয়াই, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন ওয়াই। এভাবে ডেল ভি বাই ডেল এক্স করছি, ডেল ভি বাই ডেল ওয়াই করছি। এবার কম্পেয়ার করো 3 আর 6, দেখো এখানে 3 আর 6 তে দেখা যাচ্ছে ই টু দি পাওয়ার এক্স cos y আসছে, এখানে ই টু দি পাওয়ার এক্স cos y আসছে। তো আমরা এটা লিখতে পারি ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু ডেল ভি বাই ডেল ওয়াই। সিমিলারলি 4 এবং 5 থেকে দেখতে পাচ্ছি এর মধ্যে একটা মাইনাস সাইনের পার্থক্য আছে। তো মাইনাস সাইনের পার্থক্য থাকলে এটা আমরা লিখতে পারি কি ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। তো এখানে দেখতে পাচ্ছি ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়াল টু ডেল ভি বাই ডেল ওয়াই এবং ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। আমরা বলতে পারি যে এই দুটা থেকে কি আমরা এই যে দুটা 7 এবং 8 পেলাম, এটাই ছিল কি আমাদের যে কন্ডিশনটা ছিল। আচ্ছা, এখানে কোনো কারো সমস্যা আছে কিনা, যদি থাকে বলতে পারো। ওকে, আমরা আর একটা ম্যাথ আজকে আর দুটো ম্যাথ দেখি। দেখো এখানে 3 নাম্বার যেটা ম্যাথটা আছে এটা খেয়াল করে দেখো, এফ অফ জেড ইকুয়াল টু সাইন 2z আছে, তো এটাকে আমাদের করতে হবে। তো আমরা লিখলাম এফ অফ জেড ইকুয়াল টু সাইন 2z, আর এফ অফ জেড ইকুয়াল টু আমরা লিখতে পারি ইউ প্লাস আইভি, আর সাইন 2z এর জায়গায় আমরা লিখবো এক্স প্লাস আইওয়াই। তো এখানে লেখাই আছে যে where f of z equal to u plus iv and z equal to x plus iy। তো বসিয়ে দিলাম u plus iv is equal to sin 2x plus i 2y। তো খেয়াল করে দেখো sin a plus b এর আমাদের একটা সূত্র আছে, আমাদের sin a plus b এর সূত্র আছে sin a plus b is equal to sin a cos b plus cos a sin b। তো সেই সূত্র অনুসারে আমরা এখানে বসিয়ে দিলাম sin, এখানে a এর জায়গায় আছে 2x আর b এর জায়গায় আছে i into 2y। তো আমরা লিখতে পারি sin 2x into cos i into 2y plus cos 2x into sin i into 2y। তো আমরা এখানে এখানে দেখো আমাদের একটা সূত্র আছে cos ix is equal to cos hyperbolic x, এখানে h দ্বারা বোঝাচ্ছে হাইপারবোলিক। cos ix is equal to cos hyperbolic x, আর sin ix is equal to I sin hyperbolic x।
তো এই জিনিসটাই আমরা এখানে বুঝিয়ে দেবো। দেখো এখানে cos i 2y আছে, তার মানে cos i এই 2y টা হলো x, তাহলে cos i x এর সূত্র ছিল cos হাইপারবোলিক x, দ্যাট মিন্স cos হাইপারবোলিক 2y, আর sin i 2y দ্যাট মিন্স i বাইরে চলে যাবে, cos 2x sin হাইপারবোলিক 2y। তো এটা লিখলাম। এবার আমাদের ইকুয়েটিং করতে হবে, ইকুয়েটিং দ্য রিয়েল এন্ড ইমাজিনারি পার্ট। রিয়েল পার্টের মানে কি, u ইজ ইকুয়াল টু আসতেছে sin 2x cos 2y, আর v ইজ ইকুয়াল টু আসতেছে cos 2x sin হাইপারবোলিক 2y, জাস্ট বসিয়ে দিলাম। এরপরে কাজ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা, u কে x এর সাপেক্ষে, যদি এখানে খেয়াল রাখবে যেহেতু x এর সাপেক্ষে করতেছি তাহলে cos হাইপারবোলিক 2y টা কনস্ট্যান্ট থাকবে, sin 2x কে ডিফারেন্সিয়েশন করলে x এর সাপেক্ষে আসে cos 2x, আর যেহেতু 2x কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে আসে 2, that means 2 cos 2x sin, sorry, cos hyperbolic 2y। আর del u by del y, এখানে y এর সাপেক্ষে করা হবে, তাহলে sin 2x কনস্ট্যান্ট থাকবে, আর cos hyperbolic 2y এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো, আমাদের সূত্র আছে cos hyperbolic x, একে যদি ডিফারেন্সিয়েশন করা হয় সেক্ষেত্রে আমাদের আসবে sin hyperbolic x, এক্ষেত্রে কোনো মাইনাস আসবে না। কিন্তু আমাদের সূত্রে ছিল কি cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x আসতো, কিন্তু এক্ষেত্রে যখন হাইপারবোলিক h থাকবে সেক্ষেত্রে আর মাইনাসটা আসবে না। সো এখানে যেহেতু cos hyperbolic 2y এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের আসবে 2 sin hyperbolic 2y, তাই লিখলাম 2 sin 2x sin hyperbolic 2y, এভাবে করলাম। সিমিলারলি del v by del x করেছি, del v by del y করেছি। তো এবার তুলনা করো, দেখো 3 এবং 6 থেকে আমরা দেখতে পাচ্ছি 3 এবং 6 এই দুটো একই মান দিচ্ছে, তো আমরা এটা বলতে পারবো del u by del x equal to del v by del y। এবং 4 এবং 5 থেকে দেখতেছি এই যে একটা মাইনাসের পার্থক্য, তো আমরা এটা লিখতে পারি del u by del y is equal to minus del v by del x। তো যেহেতু এই দুটো মিলে যাচ্ছে তাহলে আমরা বলতে পারবো কি স্যাটিসফাই করে। এখানে বুঝতে কারো সমস্যা আছে কিনা? স্যার একটা সূত্র আছে না, cos x ইকুয়াল টু, ওই লাইনটা একটু বুঝাই দাম, একটু আগে, আরেকটু আগে, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, এখানে এখানে এই 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 লাস্টের এই দুইটা লাইন একটু বুঝাই দাম। আচ্ছা ইউ, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখানে দেখো cos ix, cos এর সাথে যদি i থাকে ফাংশনাল ভ্যালু হিসাবে i ইনটু x যদি থাকে, তো এটাকে আমরা লিখতে পারি, আমাদের সূত্র আছে cos হাইপারবোলিক x। হাইপারবোলিক মানে একটা ফাংশন, প্যারাবোলিক হাইপারবোলিক একটা ফাংশন আছে। এবং সিম্পল ফাংশন আমরা জানি সাধারণত, যেমন cos x, sin x, তারপর e টু দি পাওয়ার x, এগুলো হচ্ছে সিম্পল। হাইপারবোলিক হচ্ছে এর সাথে যদি i থাকে ফাংশনাল ভ্যালু হিসাবে, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো কি cos হাইপারবোলিক x। এটা সূত্র আমাদের, cos ix is equal to cos hyperbolic x, আর sin ix দ্যাট মিন্স হচ্ছে i sin hyperbolic x, এটা আমাদের সূত্র। sin এর ক্ষেত্রে এই i টা বাইরে আমাদের গুণ আকারে থাকবে, আর cos এর ক্ষেত্রে এই i টা উঠে যাবে এবং হাইপারবোলিক h চলে আসবে। হাইপারবোলিক এর sin হচ্ছে h, h দ্বারা হাইপারবোলিক বোঝানো হচ্ছে। তো এটা চলে আসছে। তো যেহেতু এখানে দেখো cos i into 2y আছে, তো এখানে আমাদের বলছি কি cos ix, i into x, তাহলে x এর জায়গায় আমাদের আছে 2y, তো স্যার এখানে একটু জুম cos করেন। hyperbolic x আসছে আর এখানে আসবে cos hyperbolic 2y। হ্যাঁ বলো। স্যার একটু পেজটা জুম করেন, দেখা যাইতেছে না ফোন দিয়ে। আচ্ছা, দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, আমি যেটা বলতেছিলাম cos i into 2y আছে আমাদের, তো এখানে সূত্র আছে i into x, x এর জায়গায় আমার আছে কি 2y, তো এখানে cos hyperbolic x আসছে, x এর জায়গায় এখানে আসবে 2y, সেটাই আসছে। আর sin এর জন্য দেখা আছে sin i into 2y, তো এখানে ix, এই যে i টা এই বাইরে চলে আসবে, দেখো এই বাইরে i চলে আসছে, তারপর cos 2x লিখেছি, আর sin hyperbolic 2y চলে আসছে। ওকে স্যার, বুঝতে পারছি। ওকে, এরপরে আমরা আরেকটা ম্যাথ করে আজকের লেসনটা শেষ করবো। আজকে লাস্ট যে 5 নম্বর ম্যাথটা আছে আমরা এটা দেখছি। দেখো 5 নম্বরে আমাদের মাইক্রোফোনটা একটু অফ করো, কারো যদি অন থাকে। 5 নম্বরে আমাদের যে ম্যাথটা আছে f of z is equal to 1 by x plus iy আছে, ওটা আমরা করতেছি। তো এখানে given that f of z is equal to 1 by x plus iy, আমাদের যদি এভাবে ডিভাইডেড বাই ফরম্যাটে থাকে তাহলে আমাদের নিয়ম ছিল কি ডিনোমিনেটর বা হর যেটা থাকবে সেটাকে আমরা কনজুগেট করে উপর নিচে গুণ করব। তো x plus iy এর কনজুগেটটা হবে x minus iy, x minus iy দ্বারা উপর নিচে গুণ করা হয়েছে, যে x minus iy, এখানেও x minus iy। তো যেহেতু গুণ করা হয়েছে তাহলে নিচে a plus b t a minus b ফরম্যাটে চলে আসছে,
তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস iy এর হোল স্কয়ার, দ্যাট মিন্স x স্কয়ার মাইনাস i স্কয়ার y স্কয়ার। i স্কয়ার মানে -1 আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, দ্যাট মিন্স x মাইনাস iy ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। যেহেতু উপরে মাইনাস আছে এটাকে দুই ভাগ করে লেখা যায়, u প্লাস ib ইজ ইকুয়াল টু x বাই x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস i ইনটু y বাই y x স্কয়ার প্লাস y স্কয়ার। যেহেতু ইকুয়েটিং করব তাহলে u ইজ ইকুয়াল টু x স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, আর v ইজ ইকুয়াল টু, যেহেতু এখানে প্লাস আছে কিন্তু এখানে মাইনাস আছে তো সেখানে দেব মাইনাস, v ইজ ইকুয়াল টু মাইনাস y ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। তো u পেলাম, v পেলাম, এরপরে কাজ হচ্ছে ডেল u বাই ডেল x এবং ডেল u বাই ডেল y এবং ডেল v বাই ডেল x ডেল v বাই ডেল y বের করা। তো প্রথমে u কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে পার্শিয়ালি। দেখো u এর উপরেতে x এর সাপেক্ষে যেহেতু করতেছি, উপরের রাশিটাও x আছে, নিচের রাশিটাও কি x আছে, সো এখানে u বাই v এর যে সূত্রটা ছিল আমাদের ডিফারেন্সিয়েশনের সেটা ব্যবহার করতে হবে। u বাই v এর সূত্রটা আমরা জানি ডিফারেন্সিয়েশনের, u বাই v ইজ ইকুয়াল টু v স্কয়ার, নিচে যেহেতু v টা আছে আমার কি x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y এর হোল স্কয়ার v স্কয়ার, আর ঠিক থাকবে v ইনটু ডেল u বাই ডেল x। তো u আছে এখানে যেহেতু x, তাহলে x কে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় 1 আসে এবং সূত্র মতে মাইনাস, তারপরে আমাদের x টা ঠিক থাকবে, তার মানে u ঠিক থাকবে ডেল v বাই ডেল x। তো u x স্কয়ার প্লাস y স্কয়ার এটাকে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় সেক্ষেত্রে কি x স্কয়ারের জায়গায় আসবে 2x, আর বাকি y স্কয়ার তো এখানে আমাদের মানে নাই, যেহেতু x এর সাপেক্ষে করা হচ্ছে তাহলে 0 আসবে। তাহলে প্লাস x স্কয়ার প্লাস 0 দ্যাট মিন্স সরি 2x প্লাস 0 দ্যাট মিন্স 2x, তো x ইনটু 2x। এভাবে করে আমরা এখানে পেলাম x স্কয়ার y স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার এর হোল স্কয়ার। এভাবে এরপরে ডেল u বাই ডেল y, u কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। দেখো উপরে x নাই, u y নাই, নিচে আছে শুধু x স্কয়ার প্লাস y স্কয়ার, তার মানে পুরো রাশিটাকে নিচের যে রাশিটা আছে সেটাকে আমাদের মানে y হিসাবে কাউন্ট করতে হবে, আর x থাকবে কনস্ট্যান্ট হিসাবে সাথে গুণ। তো লিখলাম x কে সাথে কনস্ট্যান্ট হিসাবে গুণ করলাম, যেহেতু আমাদের নিচে ছিল তাহলে x টু দি পাওয়ার n এর সূত্রে যাবে, যেহেতু নিচে আছে -1 চলে আসবে, পাওয়ারে -1 চলে আসলো, x স্কয়ার প্লাস y স্কয়ার -1 দ্যাট মিন্স -2, আর x স্কয়ার প্লাস y স্কয়ার কে যদি তুমি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো সেক্ষেত্রে চলে আসবে 2y। তো এখানে আসলো x ইনটু -1 x স্কয়ার প্লাস y স্কয়ার টু দি পাওয়ার -2 ইনটু 2y, এভাবে করলে আসতেছে -2xy ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার এর হোল স্কয়ার। জাস্ট আমরা ডিফারেন্সিয়েশন করেছি। এবারে ডেল v বাই ডেল x তো ওভাবে করা হয়েছে, এখানেও x টু দি পাওয়ার n এর সূত্র গেছে, কারণ ডেল v বাই ডেল x যখন করবা উপরে দেখো y আছে নিচেও y আছে, কিন্তু নিচে কিন্তু এখানে x স্কয়ার আছে, যেহেতু x এর সাপেক্ষে করা হচ্ছে, উপরে যেহেতু x নাই শুধু নিচে আছে, তো সেহেতু আমরা এটাকে কি x টু দি পাওয়ার n এর সূত্রে দেব, মাইনাস y টা এখানে কনস্ট্যান্ট থাকবে। দেখো এখানে মাইনাস y টাকে কনস্ট্যান্ট রাখা হয়েছে, তারপর ওই আগের মতো -1 কে নেওয়া হয়েছে, যেহেতু x স্কয়ার প্লাস y স্কয়ার কে আমি x হিসাবে ধরেছি, ওটাকে ডিফারেন্সিয়েশন করলে x এর সাপেক্ষে আসে 2x, তো দিলে আসতেছে 2xy ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার এর হোল স্কয়ার। এবারে v কে যদি y এর সাপেক্ষে করা হয়, এখানে y উপরেও আছে নিচেও আছে, তার মানে u বাই v এর সূত্র, আগে যেমন ডেল u বাই ডেল x করেছি এভাবে ডেল v বাই ডেল y করব, এবং এর আগে একটা মাইনাস ছিল, দেখো এই মাইনাসটা আমি কি এই মাইনাসটা আমি রেখে দিয়ে তারপর u বাই v এর সূত্র করেছি, খেয়াল করে লাস্টে করলে আসবে x স্কয়ার y স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার এর হোল স্কয়ার। তো খেয়াল করলে আমরা দেখা যাবে যে 3 নম্বরে যেটা আসছে 6 নম্বরে ওইটা আসছে, তার মানে আমরা লিখতে পারি ডেল u বাই ডেল x ইজ ইকুয়াল টু ডেল v বাই ডেল y। সিমিলারলি আমরা 5 নাম্বার এবং 4 নাম্বার যদি খেয়াল করি, এর মধ্যে দেখো -2x আসছিল উপরে, এটা +2x হয়, তার মানে একটা মাইনাসের পার্থক্য আছে, যার কারণে মাইনাসটা দিয়ে দিতে পারি, তাহলে ডেল u বাই ডেল y ইজ ইকুয়াল টু মাইনাস ডেল v বাই ডেল x। তো মিলে যাচ্ছে, তো আমরা বলতে পারি যে স্যাটিসফাই করে। এটাই বুঝতে কারো সমস্যা আছে কিনা? স্যার আলাদা খাতার মধ্যে কি ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কিভাবে হয়েছে ওটা কি আপনার কাছে লেখা আছে? না, এটা আমার করা নাই, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করলে পারবা, যেহেতু তোমাদের অলরেডি কিন্তু ডিফারেন্সিয়েশন তোমাদের আলাদা কোর্স ছিল, আগের লেসনে তোমাদের এগুলো থাকার কথা। তোমাদের ফার্স্ট যে ম্যাথটা পড়ানো হয়েছে সেটা ছিল কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশন এন্ড ইন্টিগ্রাল ইকুয়েশন, দুটোই কিন্তু তোমরা পড়ে আসছো। সো আমি তো এটা করব না, u বাই v এর সূত্র তোমরা অলরেডি পড়েছো, ডিফারেন্সিয়েশনের জন্য h টু দি পাওয়ার n এর সূত্র তোমরা পড়েছো, সো সেটাই আমরা করেছি, আর কিছু না এখানে। ওকে স্যার। আচ্ছা, আজকে তোমাদের যে লেসনটা পড়ালাম, যে দুটো লেসন আমরা পড়ালাম, প্লাস আগের যে দুটো লেসন ছিল, যেমন আমরা
কনজুগেট দেখেছি, ডিভিশন কিভাবে করতে হয় দেখেছি, মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হয় দেখেছি, পোলার ফর্ম করতে হয় কিভাবে, কমপ্লেক্স নাম্বারে দেখেছি। এই যে 4টা লেসন পড়েছি, এটা থেকে তোমাদের 2টা অ্যাসাইনমেন্ট আসবে। 2টা অ্যাসাইনমেন্ট আমি আজকে দিয়ে দেবো। তো এই অ্যাসাইনমেন্ট যে নতুন দুটো দেওয়া হবে, এই অ্যাসাইনমেন্ট দুটো কিন্তু তোমাদের আজকে দেওয়া হবে। তোমরা, তোমাদের যেটা বলা হয়েছে অ্যাসাইনমেন্ট কিভাবে করবে সেটা সম্পর্কে কিন্তু অলরেডি আমি ধারণা দিয়েছি। যে অ্যাসাইনমেন্ট মানে এটা না যে অঙ্ক বললি যে তাকে 10-এ 10 দিতে হবে, এরকম না। অ্যাসাইনমেন্টের মার্কিং 6 থেকে 9 এর মধ্যে করবো। যদি কেউ হাতে লিখে করো, আর যদি একটু টাইপ করে দিতে পারো, তাকে 7 থেকে 10-এর মধ্যে মার্কিং করা হবে। এটা জাস্ট আমি বোঝানোর সাথে বললাম। তোমাদের যাদের হবে প্লাস এটা যদি সুন্দর তোমরা প্রেজেন্ট করতে পারো, তো তাকে অবশ্যই ভালো মার্কিং করা হবে। যারটা করো নিজেরটা করো, তো কপি পেস্ট করতে যেও না। যে ম্যাথ গুলো দেওয়া হবে আজকে যে ফরম্যাটে করিয়েছি সেই ফরম্যাটই থাকবে। প্লাস তোমাদের সাথে এই যে ভিডিও ক্লাস যে করা হয়েছে সেই ভিডিওটাও থাকবে। তো নিজেরটা নিজে করার চেষ্টা করবে, কেউ কপি পেস্ট করার চেষ্টা করবে না। যদি কপি পেস্ট করো এক্ষেত্রে উভয়কে আমি মার্কিং, মানে নেগেটিভ মার্কিং বলতে যে মানে মার্কিংটা অনেক কম হবে সেক্ষেত্রে, যদি এরকম কেউ পাই কপি পেস্ট করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। আর আজকে ক্লাসে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে বুঝতে, আবার আমাকে জিজ্ঞেস করতে পারো, যেহেতু অনেক সময় বাকি আছে। স্যার অ্যাসাইনমেন্টটা কি সবার জন্য একটা থাকবে না গ্রুপ গ্রুপ আর ভাবে সবার আলাদা জন্য থাকবে? একটা থাকবে অ্যাসাইনমেন্ট, এমন না যে আলাদা দিব। সবাই নিজেকে নিজে করবে সেটা বলেছি আমি। জি স্যার। ওকে, আজকের ক্লাসে এই পর্যন্তই। তোমরা প্রেজেন্ট তোমাদের এখানে দাও, চ্যাটের অপশনটা। স্যার আজকের ক্লাসে ম্যাথ করানোর সময় আপনি যে রাফগুলো করেছিলেন ওগুলো আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিলে একটু ভালো হয়। ওকে, আমি ওটা দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে স্যার। আর তোমাদের নেক্সট ক্লাস স্যাটারডে যেটা আমি আছে সেটা আমি হবে। আচ্ছা স্যার। ওকে, যদি সমস্যা না থাকে তাহলে তোমরা এখন লিভ নিতে পারো। আর যদি কারো সমস্যা থেকে থাকে আমাকে প্রশ্ন করলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। স্যার ক্লাসের ভিডিওটা তাড়াতাড়ি দিয়ে দিলে ভালো হইব আর কি, কারণ সবাই অনেকেই লেট জয়েন করছে তো। ওকে, আমাদের লেসন দিতে মানে আজকে রাতেই দেওয়ার চেষ্টা করবো, যেহেতু তোমাদের এটা মানে প্রসেসিং হতে বেশ প্রায় 1-1.5 ঘন্টা সময় গুগল নিয়ে, যার কারণে ওটা একটু লেট হয় 1-1.5 ঘন্টা। আচ্ছা স্যার। আচ্ছা স্যার।
তোমাদের ক্লাস শেষ অলরেডি, এখন তো জয়েন করলে লাভ হচ্ছে না, ক্লাস এতক্ষণ নেওয়া হয়েছে।